বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। জামাত ইসলামীর মাননীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুদিন পরেই আমরা একটা ফর্মাল সাংবাদিক সম্মেলন করছি, যদিও প্রায় প্রতিদিনেই নানাভাবে প্রেস ব্রিফিং করা হচ্ছে আমাদের অনগোয়িং সিচুয়েশন। আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটি বাহ্যিকভাবে মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন, কিন্তু সময় যেতে যেতেই সেদিন সন্ধ্যা থেকে খবর আসছিল যে নানা জায়গায় কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, আমাদের এজেন্টদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় এজেন্টদেরকে শুরু থেকেই ঢুকতে দেওয়া হয়নি, এবং প্রিসাইডিং অফিসার এবং তাদের এজেন্টের যোগসাজশে ব্যালট কাটা হয়েছে। ব্যাপক অনিয়মের খবর আমাদের কাছে আসছিল এবং আমরা সেটি আপনাদেরকে জানিয়েছি। প্রায় 53টি আসনে আমরা অফিসিয়ালি আমাদের অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে ফার্দার আইনি যে লড়াই, সেই লড়াই অব্যাহত আমরা রাখছি এবং রাখব। কিন্তু গতকালকে আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি। সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তো আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে, যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটাতে দেয় নাই। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে এই ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে, এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিওনো, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্যে তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা আহমেদকে, রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবেই প্রতিবাদ করেছিল এবং সে ভূমিকায় তারা আছে সেটা তারা বলার চেষ্টা করেছিল। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসাবে, তারা কোনো সরকারে দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি প্রথম দিনেই খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা
এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে আমি বিস্মিত হয়েছি বিএনপির ব্যাপারেও, কারণ বিএনপিকে এতই তার লোকজনের সংকট আছে যে একজন বিতর্কিত ব্যক্তি যিনি ইন্টারিম গভর্নমেন্টে থাকার সময়ে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবই তার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং তাকে সরকারের থেকে বের করে দিতে বলেছিলেন। তো এই খারাপ লোকটা, যেটা বিএনপির দৃষ্টিতে তখন খারাপ ছিল, এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পরে উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। কারণ নিশ্চয়ই বিএনপির সাথে ওনার এমন এক কমিটমেন্ট ছিল, বা ওনার সাথে বিএনপির এমন এক কমিটমেন্ট ছিল যে উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপির সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। সুতরাং খলিলুর রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত এই সরকারের, এবং যে কী ধরনের কনস্পিরেসি রিদওয়ানা সহ অন্যরা তারা করেছেন, যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করেছেন। কারণ একটি সুষ্ঠু নির্বাচন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, তাদের দাবি ছিল। কারণ গত 56 বছরে এই জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলেই চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই যে জীবন দেওয়া, এই যে রক্ত, এই যে আমাদের রাজনীতির গতিপক্ষে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্যে এরা দায়ী। এত বড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা বন্ডুল করে দিয়েছে এই মীর জাফররা। সুতরাং এই মীর জাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করব, সরকার যদি স্বচ্ছতার কিছুটা হইলেও পরিচয় করতে চায়, এবং সেই খলিলুর রহমান তো নিরাপত্তা উপদেষ্টা, আমি বলেছি ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকেও মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কী হয়েছে সেটাকে বের করা উচিত। আর রিদওয়ানা তো নিজেকেই বলছে আমি রাজসাক্ষী হয়েছে নিজেই, এবং তার কাছ থেকেও এই সত্য উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় যেটি সেটা হচ্ছে, আপনারা জানেন যে নির্বাচনের দিন দুটা বিষয় নির্বাচিত হয়েছে, একটা জাতীয় সংসদ নির্বাচন আর আমাদের যে রিফর্মস, সেই রিফর্মসের উপরে একটা গণভোট হয়েছে। সেই গণভোটে বিপুল ভোটে জনগণ রিফর্মসের পক্ষে রায় দিয়েছে। এই সরকারের কাছে, আমাদের সকলের কাছে এটা কমিটমেন্টের একটি অংশ যে এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, এমপি যারা হয়েছে তার সদস্য হবে এবং পার্লামেন্ট সদস্য হবে। এবার সংসদ সদস্যরা দুটি পজিশনেই নির্বাচিত হয়েছে এবং প্রথম অধিবেশন থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ করে সংবিধান সংস্কার সভা যেটা অন্যান্য সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করে, এইটা করে আগে আমাদের যে রিফর্মসের উপরে যে গণভোট হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে সাংবিধানিক বৈধতা দেওয়া এবং তার ভিত্তিতে যে সমস্ত রিফর্মসগুলো অ্যাকসেপ্টেড হবে সে আলোকেই পরবর্তী পর্যায়ে রাষ্ট্র, সরকার এবং আমাদের অধিবেশন, পার্লামেন্ট সব কিছু সেভাবেই পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি যে এই সংস্কার ইস্যুতে চ্যালেঞ্জ করে কোর্টে রিট করা হয়েছে। আসলে কোনো সরকারের ইঙ্গিত ছাড়া এ ধরনের রিট হওয়ার কোনো সম্ভাবনা অতীতে আমরা দেখছি ছিল না। সুতরাং এই সরকার নানাভাবেই সংস্কার যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসার জন্য নানা খুচরা খাচরা মানুষ দিয়া রিটের নামে এটাকে ডিলে করাচ্ছে। এবং খুবই আনফর্চুনেট হচ্ছে এই যে আমরা আইনের শাসনের কথা বলছি এবং কোর্টকে আমরা স্বাধীন করার জন্য দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করছি এবং সেটাকে স্বাধীন করা হয়েছে। কিন্তু স্বাধীন হইলেও কতিপয় জাজেরা মানসিকভাবে নিজেরা স্বাধীন হইতে চায় না, সেই জন্য সরকারের ডিকটেশনে
এখনও তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে রায় দিচ্ছে। যে রায় তারা দিয়েছে এটার বিরুদ্ধে আমরা আবার আইনি লড়াই করব, সাথে সাথে জনগণকে সংগঠিত করে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব। এবং সরকার এটা নৈতিক দায়িত্ব যে সংস্কারের উপর গণভোট হয়েছে, জনম্যান্ডেটকে, যে কারণে তারা সোকল্ড মেজরিটি, সোকল্ড আজকে কেন বলছি এর জন্য আমরা বলি নাই, আজকে সোকল্ড বলছে এর জন্য বিরাট এক সাক্ষী পাওয়া গেছে যে যারা নিজেরাই বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন জামাত ইসলামীকে আমরা মেজরিটি হতে দেই নাই। তো সুতরাং এখন তো আর এটা বলার বা এটা তার কনফিউশন দেওয়ার কোনো সুযোগ নেই। তো সোকল্ড মেজরিটি পাওয়ার পরে তারা গভর্নমেন্ট ফর্ম করার পরে তাদের এটা দায়িত্ব যে রিফর্মস প্রস্তাবনার উপরে যে গণভোট হয়েছে, যে কারণে বেশি ভোট পাওয়ার দাবি করে তারা সরকার গঠন করছে, তাদের নৈতিক যে অবস্থান, সেই কারণে বেশি ভোটে গণভোট জিতার কারণে এটাকে ইমপ্লিমেন্ট করা গণতন্ত্রের দাবি, নৈতিকতার দাবি এবং জনমতেরকে সম্মান করার, শ্রদ্ধা করার দাবি। সেজন্য আমরা মনে করি যে পার্লামেন্ট 12 তারিখে বসছে, সেদিন থেকেই তারা এই রিফর্মস যে আমাদের প্রস্তাবনা গণভোটের মাধ্যমে যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা সঠিক উদ্যোগ নেবেন। কিন্তু আমরা বিগিনিংয়ে দেখেছি তারা শপথ নেন নাই। দুটো শপথ ছিল, একটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসাবে আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার পরে। আমরা দুটো নিয়েছি, আমরা আমাদের কমিটমেন্টের উপরে অনড় আছি আমরা এবং ভবিষ্যতে আমরা থাকবো। আমরা কেন নিয়েছি এই জন্য এটা আমি বলেছি যে তারা রুলস করতেছে যে আমরা কেন নিয়েছি আদালতের শপথ, সেটার জন্য তারা আদালতে গিয়েছে। আদালতকে তারা ব্যবহার করে জনগণের রায়কে তারা অবজ্ঞা করার জন্য একটি ষড়যন্ত্রের ভিতরে দিয়ে চলছে। আমরা এটি নিন্দা করছি এবং আমরা আশা করি গণভোটের রায়কে সকলেই মেনে নিয়ে আমরা সংস্কারকে গ্রহণ করব পরিপূর্ণভাবে এবং সে আলোকেই এই সরকার দেশ পরিচালনা করবে। আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। স্বাক্ষরকারী দল হিসেবে অঙ্গীকারও তারা পূর্ণ করছে। হ্যাঁ, জুলাই সনদের স্বাক্ষরকারী যে দল সেখানে এখানে আছে, আপনার দেখি এটা কত 3-2 এই দুইটা একটু সময় দিন। এখানে একটাতে আছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতকে প্রশ্ন উত্থাপন করব না। উপরন্ত উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করিব। এটা যারা সাইন করেছে এটা তাদের অঙ্গীকার এবং এটা বিএনপিও সাইন করেছে, আমরাও সাইন করেছি। সুতরাং এটা যদি বিএনপি না করে তাহলে তাদের এই অঙ্গীকারের সুস্পষ্ট ব্যর্থ হবে। 2 নম্বরে আছে যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম করেছে বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে যা যথোপযুক্তভাবে সংযুক্ত করিব। মানে সংবিধানের সংযুক্ত করার ব্যাপারেও কমিটমেন্ট করেছে এবং উই সাইন ইন দ্যাট রেফারেন্ডাম ক্লজ। তো এটাও সেখানে ব্যর্থ করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আশা করেছিলাম এই নির্বাচনের পরে দেশের শান্তি শৃঙ্খলার উন্নতি হবে, একদিনের সব হবে এটা আমরা মনে করি না, বাট ডেভেলপ হতে থাকবে। কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে বেশ কিছু লোক হত্যার শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে এবং বাহ্যিকভাবে আমরা গত নৈরাজ্যময় যে সমস্ত সরকারগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে চরিত্রের এবং চিত্রের তেমন কোনো ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি না। বিরোধী দলের লোকেরা যেখানে ভোট দিয়েছে বেশি, আমাদেরকে ভোট দিয়েছে, সে সমস্ত জায়গায় তারা হামলা করতেছে, হুমকি দিচ্ছে এবং জনজীবনকে নিরাপত্তাহীন করে তুলছে। এটা আপনাদের দৃষ্টিতে আসছে, আপনারা পত্রিকায় অবশ্য লেখালেখি করছেন। এটা যথাযথভাবে যাতে নিউজ মানুষ জানতে পারে, আপনারা সে ব্যাপারে আরও সোচ্চার হবেন এই আহ্বান জানাচ্ছি।
এরপরে যেটা আমরা দেখছি যে হঠাৎ করে সরকারিভাবে তারা নানা জায়গায় আগেকার সরকারগুলোর মতো যে নিজস্ব দলীয়করণ করার প্রসেস শুরু করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আপনি কোনো স্পেসিফাই করতে চান, আপনারা জানেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা তাদের নিজস্ব লোক বসানোর জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লোকদেরকে তারা সরিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করতেছে। আগে যেরকম আগেকার বিএনপি সরকার বা আগেকার আওয়ামী লীগ সরকার যেমনিভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত রেখেছিল, অস্ত্রবাজি করেছিল, ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। যদিও সেটা সহজ হবে না, কারণ সাধারণ ছাত্রীদের রুচির ভিতরে পরিবর্তন হয়েছে। সাধারণ ছাত্রীরা ছাত্রছাত্রীরা অস্ত্রের পিছনে যোগ দিয়ে নিজের কেরিয়ার নষ্ট করবে, এটা সম্ভবত ছাত্র এটা চাইবে না, কারণ তারা ইতিমধ্যেই ডাকসু জাকসু সব জায়গায় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়ার একটা সুষ্ঠু পরিবেশ পেয়েছে, একটু খাবার দাবারের উন্নত পরিবেশ এসেছে। হোস্টেলগুলোতে কি গ্যাস কি একটা মারপিটের যে জায়গা হয়, টর্চার সেল, এটা বন্ধ হয়ে গিয়েছে, গণরূপ বন্ধ হয়ে গেছে। সুতরাং দে গট এ ডিফারেন্ট টেস্ট, দে গট এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, and they got an environment for study and career building. So they will not go back, I hope, যে আগের নৈরাজ্য অস্ত্রবাজি গণরূপের দিকে। সুতরাং সরকার যদি এরকম ভুল সিদ্ধান্ত নিতে থাকে, তাহলে ভার্সিটিগুলোতে আবার লেখাপড়া পরিবেশ নষ্ট হবে, ক্ল্যাশ হবে। আমি অনুরোধ করবো এই সরকারকে যে তারা যেন এরকম ভুল সিদ্ধান্ত না যায়, দখলের দিকে না যায়, এবং যেমনি বাপেরা অফিস আদালতে অলরেডি দখল করা শুরু করে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে আমরা আগেকার বিরোধী দলের মতো নয়, যদিও আমরা সরকারি দল হইতে পারতাম মনে হয় যদি ইলেকশনটা ফেয়ার হতো, স্টিল দেন আমরা একটা নিউ কালচার তৈরি করার চেষ্টা করছি, কনস্ট্রাকটিভ, ভায়োলেন্ট, ভাইব্রেন্ট, কেয়ারফুল, ভিজিল্যান্ট অ্যান্ড ভেরি স্ট্রং। আমরা অপোজিশন তৈরির চেষ্টা করছি। গভর্নমেন্ট যেন এটাকে সাধুবাদ জানায় এবং তারা এটাকে কোনোভাবেই ভিন্ন খাতে বা দুর্বল মনে করে নিজেরা খুব বেশি বাড়াবাড়ি করার চেষ্টা না করে, কারণ বাড়াবাড়ি করলেই আমরা সেখানে দাঁড়িয়ে যাব। কারণ এটা জনগণের পক্ষ থেকে আমাদের প্রতি ম্যান্ডেট দেওয়া আছে, এটা আমাদের নৈতিক ভিত্তি। আর দল হিসেবে বিএনপি এক জামাত আমরা কোনো দুটো হোস্টাইল পার্টি না, আমরা ফ্রেন্ডলি ছিলাম, আমরা একসাথে কাজ করেছি। সুতরাং বিএনপিকেও এটা মনে রাখলে ভালো হবে যে আলাপ আলোচনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, বিদেশের সাথে চুক্তি করবেন এবং বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করবেন। কিন্তু আনফর্চুনেটলি এই যে ট্রান্সফার হচ্ছে, কারো চাকরিচ্যুত হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, কাকে ইনক্লুশন করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো আলাপ আলোচনা বা এক্সচেঞ্জ অফ ভিউজ তারা করেনি। আমরা আশা করি সেটা তারা ইনশাল্লাহ করবেন। সুতরাং নেক্সট 12 তারিখে যে পার্লামেন্ট, আমি মনে করি ইট উইল বি গুড বিগিনিং। এবং আপনারা জানেন যে ইংরেজিতে কথা আছে, গুড বিগিনিং ইজ হাফ ডান। আমরা উই আর এক্সপেক্টিং দ্যাট টাইপ অফ অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড কোঅপারেশন ফ্রম দি গভর্নমেন্ট বডি। থ্যাংক ইউ ভেরি মাচ। বৈঠকের বিষয়টি দেখুন, আপনাদের ডেপুটি স্পিকার অফার করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? আর দ্বিতীয়ত, বিগত দিনে যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল তারা এখন আইনের আশ্রয় আছে, তো দুইজন উপদেষ্টার ব্যাপারে আপনারা অভিযোগ তুলছেন, তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ বা তাদের ব্যাপারে আসলে আইন বিচার বিভাগের দায়িত্ব চাহিদা আপনাদের আছে? না, আমি তো অলরেডি বলেছি, আমরা মনে করি রিজনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খুলুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কী ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে কারা জড়িত ছিল এবং সেটার আউটকাম কি হয়েছে, এগুলো তো আমরা জোর করে দাবি জানাচ্ছি। আপনারা যেটা বলেছেন যে ডেপুটি স্পিকার নিয়ে আমাদেরকে অফার করা হয়েছে ইব্রাহিম মোহাম্মদকে, আসলে এখানে দুটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে লেখা আছে যে জাতীয় সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকিবে, এটা হচ্ছে বর্তমান সংবিধান। আর আমরা যে রিফর্মস প্রস্তাবনা আমাদের যেটা আছে, সংস্কার প্রস্তাবনায় জুলাই চার্টারে, সেখানে আমরা একমত হয়েছি, প্রস্তাব দিয়েছিলাম যে একজন স্পিকার থাকিবে, দুইজন ডেপুটি স্পিকার থাকিবে। সেই দুইজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন সরকারি দলের হবে, একজন
বিরোধী দলেরা। এই ব্যাখ্যাটা এখনও কনফিউজিং। যদি এমন হয় সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করবে, সেই ক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করে দেখব। তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। আমরা যদি সেই লিখিত প্রস্তাব পাই ফ্রম দি গভর্নমেন্ট, তখন আমরা বসে আমরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে জুলাই সনদের আওতায় যে একজন স্পিকার, দুইজন ডেপুটি স্পিকার থাকবে। তো এটা যদি তারা মনে করেন যে ওই জুলাই সনদের অংশ হিসাবে একজন ডেপুটি স্পিকার আমাদের দিবে, একজন তাদের থাকবে, তাহলে এটার কোনো বৈধতা নাই, আনলেস যে রিফর্মসের গণভোটের যে রিফর্মসের টোটাল যেটা আছে এটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। তো সেটা টোটাল বাস্তবায়ন হইলে যদি দুইজন হয়, একজন আমাদেরকে অফার করে, তখন আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করে সেটা আমরা দেখব। সুতরাং এখানে দুইটা অংশ আমি আবার রিপিট করছি টু বি ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে বর্তমান সংবিধানের আওতায় একজন স্পিকার থাকিবে, একজন ডেপুটি স্পিকার থাকিবে। সেক্ষেত্রে স্পিকার সরকারি দল নেবে এবং আমাদেরকে ডেপুটি স্পিকার অফার করবে। এখানে আইনের খুব বেশি ব্যর্থ নেই। তবে সেক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে লিখিত প্রস্তাব দিলে আমরা বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবো। আর যদি দ্বিতীয়টি হয় যে তারা দুইজন ডেপুটি স্পিকার, এর ভিতরে একজন আমাদের কিন্তু একজন আমাদেরকে দেবে না, এটার বৈধতার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রস্তাবের তো আমাদের গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। বরং আমাদের দাবি থাকবে যে জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এটাকে যদি আইনি ভিত্তি দেওয়া হয়, সংবিধান ইনক্লুড করা হয়, তখন দুইজনের স্পিকার আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এবং একটি বিরোধী দলকে দিলে, একজন সরকার নিলে এই আইনি ভিত্তি হবে, তখন এটা বিবেচনা করা হবে। আনলেস ইট হ্যাজ নো লিগ্যাল বেসিস, এটা করা যাবে না। আর প্রথমটা আমি বলেছি, সরকার যদি আমাদেরকে লিখিত প্রস্তাব দেয় তখন আমরা এটা বসে বিবেচনা করব এটা নিয়ে কী করা যায়। কোনো একজন ব্যক্তি বা মন্ত্রী মৌখিকভাবে বললে বা সাংবাদিককে বললে এটাতে তো রেসপন্ড করা ডিফিকাল্ট। উই নিড অফিসিয়াল প্রপোজাল। আপনি বারবার সরকারের দিকে ঠেলে দিচ্ছেন, বল যে সরকার এটা নিয়ে তদন্ত করুন। সরকার তো তাদের দ্বারা চক্রান্ত করে ক্ষমতায় এসছে, তাদের দ্বারা বেনিফিশিয়ারি, সরকার তো তদন্ত করবে না। আপনারা রেজওয়ানার ব্যাপারে যেহেতু রাজশাহীকে বলছেন, আপনারা সরাসরি আপনারা কি কোনো আইনগত মানে মামলা বা আইনগত কোনো অধিকারের জায়গা আপনারা যাবেন কিনা? জি, জিজ্ঞাসাবাদ আইন বিভাগে দেখা উচিত না, সেটা কিন্তু স্পষ্ট না। আসলে রেজওয়ানার আমি রাজশাহী বলছি এই জন্য রেজওয়ানার ভয়েস আছে। আপনারা যদি ভয়েস শুনতে চান আমরা আপনাদেরকে, আপনারা শুনেছেন, আচ্ছা তাহলে তো ঠিক আছে। আমরা তার বিচার দাবি করছি। এখন কোন ফর্মে বিচারটা প্রপার হবে, আমরা কি মামলা করব না বিচার বিভাগীয় তদন্ত চাইব, সেই বিষয়টা আমরা গ্রাজুয়ালি খোলাসা করব। ভাই, আপনি নির্বাচনের আগে বলেছিলেন যে সরকারের উপদেষ্টাদের একটি অংশ সরকারের বর্তমান ওই সময় বিএনপির পক্ষে কাজ করেছে, আপনি নামগুলো প্রকাশ করতে চেয়েছিলেন। অলরেডি রিজওয়ানার কথায় একজনের নাম বের হয়েছে বলে আমরা মনে করছি। আপনি কি আজকে সেই নামগুলো বলবেন যে কারা এই সময় কাজগুলো করেছে? আমি চারজনের কথা তখন বলছিলাম, নাম বলি নাই। আজকে কমপক্ষে 50% বলি, একজন রিজওয়ানা আর একজন খলিলুর রহমান। আচ্ছা, মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আপনাদের কি আলোচনা হয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্র সাথে বৈঠকের বিষয়টা একটু জানতে চাই। জি জি, মার্কিন পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র মন্ত্রীর সাথে আজকে আমাদের কথা হয়েছে। আমরা 5 জনের একটা টিম গিয়েছিলাম। সেখানে তাদের সাথে বাংলাদেশ এবং মার্কিন রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কী সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্ট হচ্ছে, বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে। সে ব্যারেন ফিল্ড এখানে যে তারা ব্যাপক ইনভেস্ট করে, তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থানের বিষয় হয়। 2 হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই
সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। তারা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধবিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই, এবং কোনো দেশের যদি কোনো কনফ্লিক্ট থাকে সেটা থাকতেই পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, সেটা ডিপ্লোম্যাটিকভাবে সেটা সলভ করা উচিত। সুতরাং এনি ওয়ারকে আমরা কন্ডেম করি এবং আমরা চাই তোমরা মানে খুব স্বল্প সময়ের ভিতরে ডিপ্লোম্যাটিক হইতে এই ওয়ারকে বন্ধ করা উচিত। ব্যাস শেষ আচ্ছা, করলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সেটা আপনারা সমর্থন করেন কিনা? বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে সেখানে। সুতরাং এই সরকারকেও ক্যারি অন করতে হবে, এবং এটাকে আমরা এই মুহূর্তে খুব স্ট্রংলি অপোজ করছি না, কারণ এখানে বাংলাদেশের সাথে বাণিজ্যের অনেকগুলো বিষয় আছে। তবে আমরা এটা বলে আসছি যে বাংলাদেশ তোমাদের কাছ থেকে অনেক কটন আমদানি করে, তারপরে সয়াবিন আমদানি করে, মিল আমদানি করে, সয়াবিন মিল আমদানি করে। তো আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে চুক্তির চেয়েও আরও কম ট্যারিফে তোমরা বাংলাদেশ থেকে গুডস বাংলাদেশ থেকে পাঠাবা, এটা তাদেরকে আমরা ভীষণ অনুরোধ করে আসছি। একটা ছোট প্রশ্ন, আপনি বক্তব্যে বলেছেন যে হামলা, ধর্ষণ, খুনের মতো ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দলীয়ভাবে আপনাদের অবস্থানটা কি? কোনো কর্মসূচি বা এরকম কোনো চিন্তা ভাবনা করছেন? আমরা বলেছি যে আমরা অন্যান্য সময়কার নির্বাচনের পরে যে ধরনের একটি হট এক্সচেঞ্জ হয়, এসব নিয়ে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিণতি হয়, বিশাল প্রটেস্ট হয়, আমরা বুঝে শুনেই সেটাকে সেই লেভেলে যাইনি। কারণ আমরা চাচ্ছি একটু কালচারালি চেঞ্জ করার জন্য, যে আমাদের যা হয়েছে সেটার পরে আমরা কনস্ট্রাকটিভলি জানাচ্ছি, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা খুবই নন ভায়োলেন্ট প্রটেস্ট আমরা করছি। কিন্তু এটা যদি সলিউশন না হয়, এটা বাড়তে থাকে, তখন তো আমাদেরকে আর একটু স্ট্রংলি রাস্তায় নামতে হবে, এবং পার্লামেন্টও আমরা সেক্ষেত্রে স্ট্রং ভূমিকা নেব। আপনারা এত নিরাপত্তা পালন করছেন যে কয়েকদিন পরে আপনাদেরকে যদি বিরোধী মানে গৃহপালিত বিরোধী দল যদি তকমা দিয়ে দেয়, তখন কি করবে? তখন আমরা সেটাকে ওভারকাম করার জন্য যে ভূমিকা নেওয়া দরকার সেটা করব। আমরা বুঝবো যে জনগণ, আমাদের দেশের জনগণ খুব ভাইব্রেন্ট এবং খুব পিসফুল অপোজিশনকে তারাও সেভাবে নিচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি এটা ব্যাখ্যা করেছি, আমরা এক তো নীরব নই, আমরা অনেক প্রটেস্ট করেছি, অনেক মিছিল করেছি, যে যে জায়গায় হামলা হচ্ছে সেখানে লোকালি আমরা প্রতিবাদ করতেছি, আমরা মামলা করতেছি, সাংবাদিক সম্মেলন করতেছি। এখন যদি এটা মনে করা হয় যে একটা ঘটনা ঘটলেই ব্যাপক তুমুল হুলস্থুল করে ফেলা দরকার, এটাকে আমরা মনে করি উই শুড অ্যালাউ সাম মোর টাইম টু দি গভর্নমেন্ট, যারা তাদের লাইনে আসার জন্য। যদি না হয় এটা তাদের কপাল। 2 নম্বর কথা আপনাদের মনে রাখতে হবে যে জামাত ইসলামী আফটার অল দিস রিগিং, এ সমস্ত রিগিংয়ের পরে ব্যালট করে আমাদের ঢুকতে না দেওয়ার পরেও আমরা হিউজ ভোট পেয়েছি, যেটা সম্মিলিতভাবে অলমোস্ট মোর দেন 40%। আর বাংলাদেশে 3টি সরকার 40%-এর কম ভোট পেয়ে সরকার গঠন করছে, ঠিক আছে? সেটা আমরা যে ভোট পাইছি এটাকেও যদি ধরে নিই, তাতে সরকার গঠন করার মতো ভোট আমরা পেয়েছি। সুতরাং আমরা এগুলো মাথায় রেখে ইয়ার প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার, এবং আমরা জনগণের কনফিডেন্স অধিকতর পাওয়ার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিবে, জুলাই সনদ অনুযায়ী যেটা হওয়ার কথা না। বিএনপি অলরেডি স্টেটমেন্ট দিয়েছে তারা রাষ্ট্রপতির ভাষণ দেবে। এই ক্ষেত্রে আপনারা বলছেন যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের কথা প্রথম দিনই এটা হবে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান? আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করছি, সময় মতো আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।